ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বাজান তেল শোধনাগারে বড় ধরনের ক্ষতি হয় এবং ৩ জনের মতো মারা যায়। বন্ধুরা, ইসরায়েলের তরফ থেকে প্রথম দিকে এই সংবাদ না আসলেও পরবর্তীতে ইসরায়েলের একটি সংবাদ মাধ্যম এটি প্রকাশ করে। ১৩ই জুন থেকে ইরানের উপর পারমাণবিক অস্ত্র নির্মাণের অজুহাতে বড় ধরনের হামলা শুরু করে ইসরায়েল। আমেরিকার সমর্থনে ইসরায়েলের এই হামলার পর মূলত তাদের তরফ থেকে বলা হয়, ইরান আর কিছু সময় দিলে তারা পারমাণবিক অস্ত্র নির্মাণ প্রযুক্তিতে এমন পর্যায়ে এগোবে তখন আর তাদের বাধা দেওয়ার কোনো অপশন থাকবে না। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা এবং অন্যান্য বিভিন্ন ধরনের যে সকল পারমাণবিক প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের অবজারভেশনে বলা হয়, ইরান ভয়ঙ্কর দিকে এগোচ্ছে পারমাণবিক এনরিচমেন্ট প্রক্রিয়ায় মিসাইল উৎপাদনের ক্ষেত্রে। বন্ধুরা, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা, ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকা বারবার ইরানের দিকে অভিযোগের তীর ছুঁড়তে থাকে যে তারা পারমাণবিক বিদ্যুতের আড়ালে পারমাণবিক অস্ত্র নির্মাণের চেষ্টা করছে। বন্ধুরা, ইরানের তরফ থেকে এমন কোনো সদুত্তর দিতে পারেনি যে তারা পারমাণবিক অস্ত্র নির্মাণ করছে না। বলদেও বোঝে, পারমাণবিক অস্ত্র নির্মাণের জন্য 90% সমৃদ্ধ ইউরেনিয়ামের প্রয়োজন হয়। ইরানের হাতে এখনও পর্যন্ত প্রায় 60 থেকে 63% পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম চলে গেছে এবং যার পরিমাণ 408 কেজির মতো। তাদের কাছে কম সমৃদ্ধ অর্থাৎ 20% সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে প্রচুর পরিমাণে এবং 5% সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে আরও বেশি। এগুলো দিয়ে তারা ক্রমাগতভাবে ইউরেনিয়াম সমৃদ্ধির পরিমাণ যদি বাড়াতে থাকে তাহলে তাদেরকে আর ভবিষ্যতে থামানোর কোনো অপশনই ইসরায়েল আমেরিকার হাতে থাকবে না। তারপরে ইসরায়েল এবং আমেরিকা মিলিতভাবে বড় ধরনের রিস্ক নিয়েছে, কারণ তাদের হাতে থাকা যে 60 থেকে 63% সমৃদ্ধ ইউরেনিয়াম এখনও পর্যন্ত খুব ভালোভাবে মজুদ রয়েছে, যা দিয়ে 9 থেকে 10টি মতান্তরে 12টি পর্যন্ত পারমাণবিক বোমা নির্মাণ করা সম্ভব। বন্ধুরা, এই ধরনের বোমা নির্মাণের ক্ষেত্রে মূলত নন নিউক্লিয়ার ডিভাইস এবং নিউক্লিয়ার মিসাইল উৎপাদন করে দুটোকে সমন্বয় করতে পারলেই হলো এবং অনেকে ধারণা করেন এই সকল প্রযুক্তি ইরানের হাতে চলে গেছে। ইরান শুধু এখন সময়ের অপেক্ষা মাত্র। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার বিভিন্ন তথ্য মতে এই ব্যাপারটি অনেক কাছাকাছি চলে গেছে বলে বলা হয়েছে। বন্ধুরা, এইভাবে আমেরিকা এবং ইসরায়েল আলোচনা করার জন্য মূলত আমেরিকাকে নির্বাচন করে এবং আমেরিকা ইরানের সাথে আলোচনা করতেছিল পরমাণু অস্ত্র নিরস্ত্রীকরণ এবং কিভাবে ইরানের পারমাণবিক অধিকার রক্ষা করার পর মূলত তারা পারমাণবিক অস্ত্র নির্মাণ করছে না এটি নিশ্চিত করা। বন্ধুরা, এই ব্যাপারগুলো আলোচনার মধ্যেই চলতে থাকে, কিন্তু অতি সপ্তপর্ণে এবং গোপনে ইসরায়েল যে পারমাণবিক অবস্থানগুলো এবং ইরানের সামরিক অবস্থানগুলোতে হামলা করার প্রস্তুতি নিচ্ছে, সম্ভবত ইরান সেটি ঘুণাক্ষরেও বুঝতে পারেনি। তাই আমেরিকার সাথে আলোচনা চলাকালীন সময়ে 13ই জুন থেকে শুরু করে ইরানের উপরে বড় ধরনের আক্রমণ। ইরানের পারমাণবিক সাইটগুলো এবং ইরানের সামরিক সাইটগুলো, মিসাইল উৎক্ষেপণ কেন্দ্রগুলো এই আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়। বন্ধুরা, এরপরই পাল্টা আঘাত শুরু করে ইরান। ইরানের পাল্টা আঘাতে ইসরায়েলের অভ্যন্তরে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়। মূলত পারমাণবিক অস্ত্র নির্মাণের যে অজুহাত, সেই অজুহাতের আড়ালে ইরানের ভারসাম্য বা সামরিক ভারসাম্য বদলে দেওয়ার একটি উদ্দেশ্য ছিল ইসরায়েলের, কিন্তু ইসরায়েলের এই হামলায় তেমন কোনো উদ্দেশ্য সাধন করতে পারেনি। সর্বশেষ আমেরিকা তাদের B2 স্পিরিট এবং অন্যান্য সাবমেরিনগুলো ব্যবহার করে ইরানের পারমাণবিক বা 3টি পারমাণবিক কেন্দ্র বিশাল আকার আক্রমণ পরিচালনা করে। এই পারমাণবিক কেন্দ্রে আক্রমণের মাধ্যমে ইরানের পারমাণবিক সক্ষমতাকে অনেকাংশে ধসিয়ে দেওয়া গেছে বলে মন্তব্য করা হয় আমেরিকার তরফ থেকে। বন্ধুরা, এর পরপরই আমেরিকার মধ্যপ্রাচ্যের যে ঘাঁটি রয়েছে সেই ঘাঁটিকে লক্ষ্য করে বড় ধরনের আক্রমণ শুরু করে ইরান। ইরানের এই ক্ষেপণাস্ত্র হামলায় কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটি আক্রান্ত হয় এবং তাদের একটি রাডার সিস্টেম উড়ে যায়। পুরো ব্যাপারটি যদি আমরা মোটা দাগে বলি তাহলে আমেরিকা এবং ইসরায়েলের মূল লক্ষ্যই ছিল, অনেকে ধারণা করে থাকেন বা বিশ্লেষকগণ বলে থাকেন যে ইরানের যে সকল সামরিক অবস্থানগুলো রয়েছে এবং প্রতিরক্ষামূলক অবস্থানগুলো রয়েছে সেখানে আক্রমণের মাধ্যমে তাদের সামরিক ইমব্যালেন্সে পরিণত করা। কিন্তু তাদের সেই পরিকল্পনা কতটা সার্থক হয়েছে এটি নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। বন্ধুরা, ইরান পাল্টা আক্রমণ পরিচালনা করে বিভিন্ন অবস্থান লক্ষ্য করে। ইসরায়েল মূলত ইরানের ভেতরে পারমাণবিক অবস্থান, তাদের তেলের কেন্দ্রগুলো, তাদের মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র, মিসাইল উৎপাদন কেন্দ্র, মিসাইলের জ্বালানি উৎপাদন কেন্দ্র, আত্মঘাতী ড্রোন উৎপাদন কেন্দ্র থেকে শুরু করে বিমানবন্দর এবং বিমানের হ্যাঙ্গারগুলোতে আক্রমণ পরিচালনা করে। ইরানও একইভাবে তাদের নেভাতি মিয়ার ঘাঁটি এবং অন্যান্য এয়ারবেস, তাদের তেল শোধনাগার এবং তেল উৎপাদন কেন্দ্র, সামরিক গবেষণা কেন্দ্র, রাফাল ডিফেন্স সিস্টেমের সদর দপ্তর এবং তাদের মিলিটারি হেডকোয়ার্টার উড়িয়ে দেয়। বন্ধুরা, রাফায়েল মূলত আয়রন ডোম মিসাইল সিস্টেম বা অ্যান্টি মিসাইল সিস্টেম অথবা এয়ার ডিফেন্স সিস্টেম প্রস্তুতির জন্য বিখ্যাত।
এই রাফায়েল ডিফেন্স সিস্টেম যুদ্ধকালীন সময় ইরানের ক্ষেপণাস্ত্রের টার্গেটে পরিণত হয় এবং শেষ পর্যন্ত সেটি বড় আকারের ক্যাজুয়ালিটিস এবং ক্ষয়ক্ষতি হয়। ইসরায়েলের তরফ থেকে ভাবা হয়েছিল তাদের যে এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে সেটি খুব শক্তিশালী এবং ইরানের হামলাগুলো তারা খুব ভালোভাবে ঠেকিয়ে দিতে পারবে, আর এর বিপরীতে ইরানের এয়ার ডিফেন্স সিস্টেমগুলোকে অকেজো করে দিয়ে ইরানের অভ্যন্তরে লাগাতার হামলা পরিচালনা করতে পারবে। কিন্তু মনে হয় না তাদের দুটো কোনোটাই সফল হয়েছে, তারা আংশিক সফল। হ্যাঁ, ইরানের পারমাণবিক অবস্থানগুলো এবং ইরানের জ্বালানি উৎপাদন কেন্দ্রগুলোতে তারা হামলা চালাতে সক্ষম হয়েছে এবং এয়ার ডিফেন্স সিস্টেমগুলোতে হামলা চালাতে সক্ষম হয়েছে, কিন্তু ইরানের পাল্টা হামলার সক্ষমতাকে তারা একেবারে ধূলিসাৎ করতে পারেনি। তারা খুব ভালোভাবে ইসরায়েলের বিভিন্ন অবস্থান টার্গেট করে বা লক্ষ্য করে ভয়াবহ হামলা চালিয়েছে এবং সেই হামলায় ইসরায়েলের ক্ষয়ক্ষতি উল্লেখযোগ্য পরিমাণের, যার মধ্যে রয়েছে তাদের হাইফা এবং বাজার নামক দুটি তেল শোধনাগার। বন্ধুরা, হাইফাতে প্রচণ্ড রকমের আক্রমণের মাধ্যমে সেটি প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয় এবং সেটিতে ক্ষয়ক্ষতির মাত্রা অনেকটা ছাড়িয়ে যায়। হাইফাতে আক্রমণের মাধ্যমে যে ব্যাপারগুলো পরবর্তীতে সংকেত দেওয়া হয় যে ইসরায়েলের যে কোনো তেল শোধনাগার বা গ্যাস উৎপাদন কেন্দ্রে এই ধরনের হাইপারসনিক মিসাইল ব্যবহার করে হামলার পরিচালনা করার ক্ষমতা রাখে ইরান। তাই অবশ্যই ইসরায়েলকে একটি রেড লাইন মেনে অতিক্রম করে আক্রমণ পরিচালনা করা উচিত। বন্ধুরা, পরবর্তীতে বাজান তেল ক্ষেত্রে 17ই জুন এক ভয়াবহ হামলা চালায় ইরানি বাহিনী। সেখানে এক ক্ষেপণাস্ত্র হামলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয় এবং শেষ খবর পাওয়া পর্যন্ত বাজান তেল ক্ষেত্রে এই ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় $200 মিলিয়ন। বন্ধুরা, $20 কোটি, বাংলাদেশি টাকায় যা প্রায় 1000 কোটি টাকা ছাড়িয়ে যায় এবং 1200 কোটি টাকার উপরে চলে যায়। এক হামলায় এই ক্ষয়ক্ষতির মাত্রা ভয়াবহ চিত্র উঠে আসে। বাজান তেল ক্ষেত্রে এই আক্রমণের মাধ্যমে যে ক্যাজুয়ালিটিস বা ধ্বংসযজ্ঞ সৃষ্টি হয়, সেখানে আটকা থাকা বা সেখানে 3 জন কর্মী মারা যায়। বন্ধুরা, তেল ক্ষেত্র, জ্বালানি ক্ষেত্র এবং গ্যাস ফিল্ডগুলো আক্রমণের শিকার হওয়ার মাধ্যমে পাল্টা আক্রমণের ক্ষেত্রে ইরান গুরুত্বপূর্ণ সাফল্য লাভ করে তার হাইপারসনিক মিসাইলগুলোর মাধ্যমে এবং ব্যালিস্টিক মিসাইলগুলোর মাধ্যমে। বন্ধুরা, কয়েকটা স্তরে ইসরায়েলি প্রবেশের পূর্বেই ইরানের ক্ষেপণাস্ত্রগুলোকে বাধা দেওয়ার চেষ্টা করা হয়। ভূমধ্যসাগরে মার্কিন ডিস্ট্রয়ার এবং মার্কিন ক্ষেপণাস্ত্র বিধ্বংসী জাহাজগুলো এই কাজ করে থাকে এবং এক পরিসংখ্যান অনুযায়ী এখান থেকে প্রায় 80টির মধ্যে অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল বা অ্যান্টি সিস্টেম ছুড়েছিল মার্কিন নৌবাহিনী। বন্ধুরা, এর বাইরে আপনার সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত ফ্রান্সের যে সকল রাফায়েল যুদ্ধ বিমান, তারাও আত্মঘাতী ড্রোনগুলোকে মূলত এখান দিয়ে যেগুলো গিয়েছে সেগুলোকে শুটডাউন করার চেষ্টা করে। ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটি থেকে এগুলোকে শুটডাউন করার চেষ্টা করা হয়। আবার সৌদি আরবে অবস্থিত সৌদি আরব রয়্যাল সৌদি এয়ারফোর্স এবং মার্কিন ঘাঁটি থেকে ইসরায়েলের দিকে যাওয়া ক্ষেপণাস্ত্রগুলোকে নিউট্রাল করার চেষ্টা করা হয়। সিরিয়ার আকাশ দিকে যেগুলো যায় সেখানে মার্কিন বাহিনী এগুলোকে শুটডাউন করার চেষ্টা করে এবং সর্বশেষ যখন ইসরায়েলের আকাশে প্রবেশ করে ইরানি ক্ষেপণাস্ত্রগুলো, সেগুলোকে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ডিফেন্স করার চেষ্টা করে। কিন্তু দিন শেষে ইসরায়েল তার সম্পূর্ণ গ্যাস ফিল্ড, তেলের ক্ষেত্র, রিফাইনারি স্টেশন এবং বিদ্যুৎ কেন্দ্রের গ্রিডগুলোকে তেমন একটা সুনির্দিষ্টভাবে বাঁচাতে সক্ষম হয়নি। তাদের অন্যতম হাইফা এবং বাজান শেষ পর্যন্ত ইরানির ক্ষেপণাস্ত্র আঘাতে ধ্বংসপ্রাপ্ত হয় এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সুউচ্চ ছাড়িয়ে যায়। সর্বশেষ বাজানে হামলার মাধ্যমে মূলত 17ই জুন এটাই মূলত একটা আঘাতের পরিবর্তে আঘাত হিসেবে প্রতিষ্ঠা পায়। তবে কয়েকদিন পরে এই খবর জানা যায় এবং সর্বশেষ এই বাজানের হাইপার পাশাপাশি বাজানও অ্যাটাক্ট হয়েছে বলে ধারণার মাধ্যমে এটা আরও স্পষ্ট হলো যে পরবর্তী আঘাতগুলো ইরান সম্ভবত যুদ্ধ শুরু হলে এখান থেকেই শুরু করবে। তাই এখন আর তারা পূর্বের ন্যায় ভুল করতে চায় না। অপ্রস্তুত থেকে কোনোভাবে যদি ইরানের উপর হামলা আসে তাহলে তারা সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে পরবর্তীতে এই সকল অবস্থান অর্থাৎ তাদের জ্বালানি কাঠামো বা জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে আবারও হামলা চালাবে। এটি মূলত এক প্রকার নিশ্চিত। বন্ধুরা, সেয়ানে লড়াই হতে চলছে। ভবিষ্যতে যদি আরেকটা এই ধরনের ইরান ইসরায়েল যুদ্ধ হয়, ক্ষয়ক্ষতি ব্যাপক হবে।